রিপাবলিক বাংলা আপনারা সবাই দেখেন, সেটা নিয়ে একটা বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ ওই চ্যানেলের 2026 এর একটা সামিট ছিল, সেখানে মুম্বাই থেকে উড়ে এসেছিলেন ওই চ্যানেলের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। তিনি কি বললেন, তিনি যখন চ্যানেল শুরু করেন, তৃণমূলের নেতা নেত্রীরা মানে একদম কালীঘাট থেকে মমতা ব্যানার্জির লোকজন তাকে কি বলেছিল সেটা জানাবো। আর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বড় সিদ্ধান্ত ঘোষণা করেছেন সেটা জানাবো। এর পাশাপাশি আমরা জানাবো যে এর সঙ্গে কি কোনো রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে, কোনো জাতীয় সমীকরণ বদলে যেতে পারে, জাতীয় রাজনীতিতে বা রাজ্য রাজনীতিতে কোনো প্রভাব পড়তে পারে। এর পাশাপাশি আমরা আরো দুটো ছোট ছোট জিনিস জানাবো। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আজকে ফেসবুক লাইভ করে আবার কিছু কিছু ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলার চেষ্টা করেছেন। যেমন গাজলে সেই মেয়েটি মনে আছে যে 32 বছরের অনিতা খাতুন আত্মহত্যা করলো, তার পিছনে আসল কারণটা কি সেটা জানাবো। আর ছোট্ট করে জানাবো যাদবপুর কাণ্ডে যে রেজিস্ট্রার, তার সঙ্গে তৃণমূলের যোগ, সিপিএম এর যোগ, এবং কেন তার পদত্যাগের দাবি উঠেছে বা তাকে বরখাস্ত করার দাবি উঠেছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই আলোচনা স্কিপ করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইন্টারেস্টিং আলোচনা। গোটাটা দেখবেন এবং তারপরে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে একটু হাইপ তুলে দেবেন। এবারে শুনুন, প্রথমে দুটো ছোট ছোট বক্তব্য শোনাবো। অর্ণব গোস্বামীকে আপনারা চেনেন না এমন নয়, প্রায় সবাই চেনেন। অর্ণব গোস্বামী টাইমস নাওতে ছিলেন, তারপরে নিজের চ্যানেল রিপাবলিক ওয়ার্ল্ড চালু করলেন। রিপাবলিকে হিন্দি চ্যানেল রয়েছে, রিপাবলিকের বাংলা চ্যানেল রয়েছে। 5-5.5 বছর ধরে এরা যে অত্যন্ত দক্ষতার সঙ্গে, অত্যন্ত সাফল্যের সঙ্গে এরা কাজ করে চলেছে। এবং অন্যান্য চ্যানেল যেমন এবিপি আনন্দ বা TV9 বা 24 ঘন্টা আর যা যা রয়েছে, এই আর যা যা রয়েছে চ্যানেলগুলো আপনারা জানেন। তো সেই চ্যানেলগুলো কি চাপে পড়ে যাবে? সেই অন্যান্য কাগজগুলো কি চাপে পড়ে যাবে? কারণ আজকে খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে। প্রথমে একটু অর্ণব গোস্বামীর বক্তৃতাটা শুনে নিন, কি বললেন তিনি। দাদা, 5 বছর 4 মাস আগে আমি রিপাবলিক বাংলা শুরু করি। আপনাকে একটু পার্সোনালি আমি জানাতে চাই, সেই সময় আমার এগেনস্টে অনেক আমি টর্চার হয়েছি। আমার অর্গানাইজেশনকে বন্ধ করার চেষ্টা হয়েছিল মুম্বাইতে, আমাকে অ্যারেস্ট করা গেছিল। ওই সময় আমার কাছে ফান্ডস ছিল না, ফাইন্যান্স ছিল না, অপরচুনিটি ছিল না। আর সবাই বলতেন ওই সময় কি অর্ণব গোস্বামী জেলের থেকে বেরিয়ে আর কি করতে পারবে। সেই সময় আমি একদিন আমার লয়ার হরিশ সালভে, ওনার সাথে একটা ভিডিও কনফারেন্স করছিলাম। তো মিস্টার সালভে আমাকে বললেন কি অর্ণব, ইউ স্টপ থিঙ্কিং অ্যাবাউট ল অ্যান্ড লিগাল ইস্যুস, তুমি যেটা পছন্দ করো সেটা করো। আর সেই সময় আমি জানি না কেন, এটা কিন্তু একটা আমি এক্সপ্লেন করতে পারছি না। আমি একটা বাড়িতে থাকতাম শুভেন্দু বাবু, আমার বাড়ির বাইরে 100 জন পুলিশ থাকতো এই স্টেটের, আর 100 জন পুলিশ থাকতো অন্য স্টেটের। মহারাষ্ট্রের পুলিশ বাইরে দাঁড়িয়ে থাকতো আমাকে অ্যারেস্ট করার জন্য, আর উত্তরপ্রদেশের পুলিশ দাঁড়িয়ে থাকতো আমার বাড়ির বাইরে অ্যারেস্ট না হয়। ওই অবস্থায় একদিন আমি বললাম আমি চ্যানেল আরম্ভ করব, আমি বন্ধ করব না, আমার যে জার্নিটা এটা বন্ধ হবে না। আর আমি জানি না আমি কেন বললাম, আমি আসামের ছেলে, কিন্তু আমি বললাম আমি চ্যানেল বাংলায় করব, রিপাবলিক বাংলা আমি আরম্ভ করব। নামটা সোজা, ক্ল্যারিটি অফ থট। প্রাক্তন যে আপনার মুখ্যমন্ত্রীর কাছাকাছি লোক আমার সাথে দেখা করতে এলেন, আমাকে জিজ্ঞেস করেছিলেন তখন, শুভেন্দু বাবু তুমি কেন এসছো, তুমি কি করতে চাও, তুমি আমার থেকে কি চাও। তখন আমি বললাম, আমি ডাইরেক্ট বলছি আপনি শুনুন, আচ্ছা আমি আপনার থেকে কিচ্ছু চাই না। তখন আমাকে বলা গেছিল কি বাংলায় তুমি মিডিয়া করতে পারো না, বাংলার মিডিয়া আমরা চালাই। এই কথাটা ডাইরেক্টলি আমাকে বলা গেছিল কি তুমি এখানে চ্যানেল করতে পারবে না, বাংলার মিডিয়াটা আমরা চালাই। কি এখানে অনেক জিনিসের চুরি হয়েছে, কিন্তু একটা জিনিসের চুরির কথা কেউ বলে না, এখানে আমাদের মিডিয়ার স্বাধীনতার চুরি হয়ে গেছিল। ওকে বললেন কিতনে দিন কে লিয়ে আয়ে হ্যাঁ, কতদিনের জন্য এসছো, এরা তৃণমূলের লোক জিজ্ঞেস করতো। আমি বললাম আমি যখন এসছি আই উইল নট স্টেপ ব্যাক। বলতো এত কেস করবো তোমাদের এগেনস্টে। শুভেন্দু বাবু 27টা কেস হয়েছে, 31 টাইমস আমার লয়ার মহেশ জেঠমালানি অ্যাপিয়ার হয়েছে কোর্টে আমার বিরুদ্ধে, আমার রিপোর্টারের বিরুদ্ধে অ্যারেস্ট হয়েছে, আমার রিপোর্টার সন্দেশখালীতে অ্যারেস্ট হয়েছে। দেখুন, এই শুধু কি রিপাবলিকের বিরুদ্ধে কেস হয়েছে
তৃণমূলের আমলে যারা একটুখানি বিরোধিতা করেছে, যারা একটু সত্যি কথা বলেছে, ইউটিউবার বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, চ্যানেল বলুন, খবরের কাগজ বলুন, প্রচুর কেস হয়েছে, অ্যারেস্টও করে দিত। এবার সেই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন আমরা একটু শুনে নেব। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, বুঝলেন তো। মানে শুভেন্দুবাবুর বক্তব্যটা প্রায় 1 ঘন্টার বক্তব্য, আমরা কয়েক সেকেন্ড শোনাবো, খালি একটু শুনুন, মন দিয়ে শুনুন। রিপাবলিক বাংলা তার মধ্যে সবচেয়ে বেশি সাফারার আই নো। আর অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ হোম মিনিস্টার, আমি ডিক্লেয়ার করছি ক্যাবিনেটে আমি রিপাবলিকের সব কেসকে উইথড্র করব। ইটস মাই কমিটমেন্ট। All cases are false, fabricated, lodged by the Mamata Banerjee's government due to their vendetta. এ জিনিস চলতে পারে না। দেখুন, যেটা আমরা নবান্ন সূত্রে জানতে পাচ্ছি, শুভেন্দুবাবুর বক্তব্যটা শুনলেন আপনারা। মুখ্যমন্ত্রী নিজে বললেন যে রিপাবলিকের যে 27টা কেস রয়েছে সেগুলো সব তিনি প্রত্যাহার করে নেবেন। তো আমরা যেটা জানতে পাচ্ছি যে একটা কমিটি তৈরি করা হবে। মমতার জামানায় যতগুলো কেস হয়েছে মানে মিডিয়া কর্মীদের উপরে, সাংবাদিকদের উপরে, ইউটিউবারদের উপরে, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, যারা খবরের কাগজে কাজ করেন, পোর্টালে কাজ করেন, টিভি চ্যানেলে কাজ করেন, ইন্টারনেটে কাজ করেন, রেডিওয় কাজ করেন, গোটা ব্যবস্থাটার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছিল। মানে যারা যারা একটু সাহস দেখিয়েছিল তাদের নামে কেস হয়ে আছে, আমাদের নামেও আছে। তো একটা কমিটি তৈরি হবে, কমিটি এইগুলোকে খতিয়ে দেখে সেই কেসগুলোকে তুলে নেবে। মানে এটা তো স্টেট ভার্সাস কেস, মানে রাজ্য সরকার কেস করেছিল, রাজ্য সরকার চাইলে এই কেসগুলো তুলে নিতে পারে। তো সেই প্রক্রিয়াটা শুরু হবে, কিছুদিনের মধ্যে শুরু হবে। এবারে যে কেসটা করেছিল সেই মমতা ব্যানার্জি, সে কি করছে, সে আজকে একটা ফেসবুক লাইভ করেছে এবং আবার সেই মিথ্যে কথাগুলো বলেছে। তার আগে যেটা বলছি যে এর একটা সুদূরপ্রসারী রাজনৈতিক প্রভাব রয়েছে। তার কারণটা কি, এই যে দেখুন এখন না অনেকটা মুক্ত হাওয়া বইছে। মানে যারা চাইছে সে জোর করে হোক, মিথ্যে করে হোক, আপনারা হেডলাইনগুলো দেখছেন বিভিন্ন কাগজে, চ্যানেলে, ফেসবুকে, তারপরে বিভিন্ন জায়গায়, টুইটারে, মানে এক্স হয়ে গেছে এখন, বিভিন্ন জায়গায়, ইনস্টাগ্রামে, ইউটিউবে, লোকে না যাচ্ছে তাই করে সমস্ত একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, ন্যারেটিভ তৈরি করছে। কিন্তু চাইলে কি রাজ্য সরকার এদেরকে অ্যারেস্ট করতে পারতো না? পারতো, কিন্তু একটা বাক স্বাধীনতা দেওয়ার জন্য এটা করা হচ্ছে। ফলে এর একটা রাজনৈতিক প্রভাব রয়েছে। এবার সেটা কতদিন যে ছেড়ে রাখবে রাজ্য সরকার সেটা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। কিছুটা দেখছে ওয়েট অ্যান্ড ওয়াচ, এই নীতি চলছে রাজ্য সরকারের বা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি যেটা এই নীতিটা নেওয়ার ফলে যেটা বলছিলাম যে রাজনৈতিক প্রভাব এই কারণে থাকবে যে বিরোধীরা তারা কিন্তু আরো 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 বেশি করে ন্যারেটিভ তৈরি করবে, ফলস ন্যারেটিভ তৈরি করবে, ফেক নিউজ ছড়ানো শুরু করবে। আর এই কেসগুলো যেই উঠে যাবে এর ফলে কিন্তু একটা বার্তা যাবে পশ্চিমবঙ্গ সরকারের, মানে গোটা দেশের নিরিখে, যে ভাই ফলস কেস করো না। ফলস কেস করলে কেস তো তোলা হবেই, কিন্তু যারা কেসগুলো করেছিল কেউ না কেউ তো কমপ্লেন করেছিল, তার ভিত্তিতে তো পুলিশ ব্যবস্থা নিয়েছিল, অ্যারেস্টও করেছিল। তো যারা করেছিল, অথবা পুলিশ যদি সুমোটো কেস করে, তাহলে সেই নির্দিষ্ট পুলিশ কর্মী বা অফিসার অথবা যে কেসটা করেছিল মিথ্যা কেস, তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত হবে। পশ্চিমবঙ্গের কথা বলছি। ফলে খেলাটা কিন্তু অনেক বড় খেলা। এই কারণে বলছি এর একটা সুদূর প্রসারী ফল রয়েছে। মিথ্যা অভিযোগ যারা করে একদম আইন মেনেই তারা কিন্তু গারদে ঢুকবে। অপেক্ষা করুন, গারদে ঢুকবে। একদিকে কেসগুলো উঠবে আর মিথ্যা কেস যারা করেছিল তারা সব ওই ঢুকবে, ভেতরে ঢুকবে, তাদের আইন মোতাবেক ব্যবস্থা হবে। এবারে জেলের ভাত খাওয়া শুরু হবে। আর তারপরে যদি জামিন পেয়েও যায় অসুবিধা নেই, কেস যদি হয়ে যায় না, ওই কোর্টে ছুটতে ছুটতে পাগল হয়ে যেতে হবে, সেটা হবে। আর মমতা ব্যানার্জি আজকে অনেকদিন পরে হঠাৎ করে সেই বাড়ি থেকে, কালীঘাটের বাড়ি থেকে, তিনি তো ফেসবুক লাইভ করেন, তিনি আর প্রেস কনফারেন্স করেন না। তিনি ভয় পান মিডিয়াকে। মিডিয়া যদি কোনো কোশ্চেন করে সেই অস্বস্তিতে পড়তে হতে পারে। তো এবারে আবার দু একজন আপনারা বলবেন প্রধানমন্ত্রী করেন না, প্রধানমন্ত্রী পডকাস্ট করেন, মমতা ব্যানার্জি তাও করেন না।
মমতা ব্যানার্জি তো করতেন, মানে তার সঙ্গে কোথায় সেই বগলের ফোঁড়া আর পাহাড়ের চূড়া, এই কথাটাই বারবার বলতে হয়। মানে প্রধানমন্ত্রী আর একজন লোক যে কিনা প্রাক্তন বা যিনি ধিক্কৃত, নিন্দিত, যিনি ঘৃণিত মুখ্যমন্ত্রী বলতে পারেন, একদম অপসারিত মুখ্যমন্ত্রী অফিসিয়ালি, তো তার সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা হয় না। তো সেই মমতা ব্যানার্জি আজকে কালীঘাটের বাড়ি থেকে বলেছেন সেই মালদার গাজলের কথা। অনিতা খাতুন বলে যে মেয়েটা, একদম হেডলাইন হয়েছিল, জাগো বাংলায় হয়েছিল, আনন্দবাজারে হয়েছিল, বিভিন্ন কাগজে হেডলাইন হয়েছিল যে অন্নপূর্ণা টাকা না পাওয়ার অবসাদে বা হতাশায় নাকি মেয়েটি আত্মহত্যা করেছে। যেটা সত্যি খবর সেটা হচ্ছে তার স্বামীর নাম ইনজামামুল হক। সেই ইনজামামুল বিরাট বড় রত্ন। সে তার বউকে ধরে পেটাতো, শারীরিক অত্যাচার করতো, মানসিক অত্যাচার করতো, আর পণের দাবি করতো। পণের দাবি, যা তোর বাপের বাড়ি থেকে টাকান টাকান টাকান, অত্যাচার করতো। সেই অত্যাচার সহ্য করতে না পেরে, হতেই পারে তিনি অন্নপূর্ণার টাকা পাননি, কিন্তু অন্নপূর্ণার টাকা কি মানে কি ছোটবেলা থেকে, মানে জন্মের পর থেকে সবাই পাওয়া কি অধিকার? আশ্চর্য ব্যাপার তো। সে তো শুরু হলো মমতা ব্যানার্জির আমলে, 2-1 বছর ধরে ওই স্বাস্থ্য লক্ষ্মীর ভান্ডার নামে একটা দেওয়া হতো, প্রথমে 500, তারপরে 1000, তারপরে 1500 ইত্যাদি ইত্যাদি। তারপরে বিজেপি সরকার আসার পরে বললো আমরা 3000 দেবো। 1,45,00,000 মহিলা পাচ্ছেন এবং আরো 20-30 লাখ মহিলা পাবেন। তো কখনোই এই টাকার জন্য কেউ আত্মহত্যা করতে পারে সেটা সম্ভব ছিল না, সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি আগে। এইবারে যেটা আসল সত্যি মালদার গাজলের ঘটনায়, সেটা হচ্ছে ওই লোকটা তার বউর ওপরে এমন অত্যাচার করতো যে বউটা সে আত্মঘাতী হতে বাধ্য হয়েছে এবং তাকে পুলিশ অ্যারেস্টও করেছে, এই ইনজামামুল হককে। এবারে ছোট করে একটু যাদবপুরের কথাটা বলে দিই। যাদবপুরে সেলিম বক্স মন্ডল নামে একজন লোক আছে, রেজিস্ট্রার, যে আগে কলেজ সার্ভিস কমিশনেরও তার এক্সামিনেশন কন্ট্রোলার ছিল, বুঝলেন, পরীক্ষা নিয়ামক। তার আমলে ভুরি ভুরি লোককে সব অনৈতিকভাবে, বেআইনিভাবে, যেভাবে স্কুল সার্ভিস কমিশনে হতো না, এসএসসিতে হয়েছে কিনা 2016-র এসএসসির প্যানেলটা গোটাটা বাতিল করে দিল, 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে গেল, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল, এখনো পর্যন্ত চোখের জল নাকের জল হচ্ছে অনেক শিক্ষাকর্মীর, অনেক শিক্ষকের। তার কারণ তারা জমি বিক্রি করেছেন, তারা গয়না বিক্রি করেছেন, তারা অযোগ্য তো বটেই, কিন্তু চাকরিটা চলে গেছে, একটা অভ্যেসের মধ্যে চলে এসেছিল, একটা হাম্বড়ামি ভাব চলে এসেছিল। কেউ কেউ বাড়ি করে ফেলেছিলেন, কেউ বিয়ে করে ফেলেছিলেন, কেউ লোন নিয়ে ছেলে মেয়ের মুখে ভাত করিয়েছিলেন, একটা হাই স্ট্যাটাস হয়ে গিয়েছিল আসলে। তো সেখান থেকে হঠাৎ করে যদি শূন্য হয়ে যেতে হয়, অনেকে শুনছি পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে গিয়ে কাজ করতে শুরু করেছে বা ছোটখাটো ব্যবসাপাতি করতে শুরু করেছে, তারা বুদ্ধিমান লোক। আর বাড়িতে থেকে থেকে অবসাদে যারা শরীর খারাপ করছে, তাদের উচিত যে তারা আর লাজ লজ্জার মাথা খেয়ে তারা একটু বাইরে বেরিয়ে অন্যান্য কাজ করুক। সেই এসএসসির মতো এই যে সিএসসি, কলেজ সার্ভিস কমিশন, সেখানেও কিন্তু অনেক জালিয়াতির অভিযোগ আছে, অনেক নোংরামি, অনেক দুর্নীতির অভিযোগ আছে। আর তৃণমূলের আমলে হচ্ছে ব্রাত্যব্রত বসু রায় চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ, কিন্তু এই সেলিম বক্স মন্ডল আগে ছিল সিপিএম এর ঘনিষ্ঠ। মানে যে যখন সরকারে থাকে তার ঘনিষ্ঠ হয়ে যাওয়া এদের অভ্যেস বা বদভ্যেস। সিপিএম ঘনিষ্ঠ সেলিম, সে করলো কি, ব্রাত্যর ঘনিষ্ঠ হয়ে গেল, তারপরে সে কলেজ সার্ভিস কমিশনে ঢুকে গেল এবং পাশাপাশি তাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার করে দেওয়া হলো। আপনারা বলবেন তাতে অসুবিধাটা কি? রেজিস্ট্রার হলে অসুবিধা কি? অসুবিধা আছে। এই যে গত কয়েকদিন ধরে যে অ্যানার্কিটা চলছে যাদবপুরে, যে বলছে যে বাইরের লোকেরা ভেতরে ঢুকে যাচ্ছে, ভেতরের লোকেরা বাইরে চলে আসছে, এ আগুন জ্বালিয়ে দিচ্ছে, সে মারামারি করছে, সে খামচে নিচ্ছে, সে দেশ বিরোধী স্লোগান দিচ্ছে, এইসব চলছে কিনা? যাদবপুরের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি আজকে পরিষ্কার দাবি করেছেন যে এই সেলিমকে অ্যারেস্ট করা হোক। কেন না, ওই ঘটনার দিন সেলিম ফোন টোন বন্ধ করে ঘুমিয়েছিলেন, উনি ফোন বন্ধ। সেলিমের কোনো যোগ আছে কিনা সেটা তদন্তের আওতায় আনা হোক, এটা একদম যাদবপুরের ভেতর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুঝতে পারলেন? প্রথমে বললাম একটা বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, যে মিডিয়া কর্মীদের উপরে, ইনক্লুডিং রিপাবলিক বাংলা, তাদের উপর থেকে কেসগুলোকে তুলে নেওয়া হবে, আর যারা ফলস কেস করেছিল তাদের ব্যবস্থা হয়ে যাবে। মমতা ব্যানার্জি একটা মিথ্যে কথা তিনি বলে থাকেন, একটা মিথ্যে কথা আবার বলেছেন অনিতা খাতুন নিয়ে, আর যাদবপুর নিয়ে একদম সর্ষের মধ্যে ভূত পাওয়া গেল, সেই কথাটা আপনাদেরকে জানিয়ে দিলাম। যারা প্রথমবার দেখছেন, আমাদের এই নবান্ন নিমন্ত্রণ ছোট্ট চ্যানেলটাকে বড় করার জন্য প্রয়াস করবেন, একটু সাবস্ক্রাইব করতে হবে, আর কিছু না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের কথা কেমন লাগলো, আপনারা কি মনে করছেন আজকের এই আলোচনা নিয়ে, কি চোখে দেখছেন,
আপনারা কি ঠিক মনে করছেন না ভুল মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে একটুখানি হাইপ তুলে দেবেন, দেখবেন লাইক করার পরে হাইপ বাটন রয়েছে, ওই হাইপটা তুললে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারবো। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।